প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ ১৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকার জনপ্রিয় সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন। ভাষার মাস ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন দিয়েছিল, যারা উৎসর্গ করেছিল তাদের অমূল্য জীবন শুধুমাত্র ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, তাদের সেই অমূল্য স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আর আজকের পর্বটি উৎসর্গ করছি আমরা তাদের প্রতি। আজ আমাদের সাথে আছেন জনাব আব্দুল্লাহ জাহিদ। আব্দুল্লাহ জাহিদের জন্ম বাংলাদেশের ময়মনসিংহে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য বিজ্ঞানে অনার্স করেন। এরপর তিনি আহ, এরপর তিনি সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্সে মাস্টার্স করেছেন। বাংলাদেশের পরিকল্পনা উন্নয়ন একাডেমি থেকে উন্নয়ন অর্থনীতিতে তিনি ডিপ্লোমা করেছেন। আব্দুল্লাহ জাহিদ বর্তমানে তিনি আছেন নিউ ইয়র্কের কুইন্স লাইব্রেরির একজন ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তো প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি দেখা যাচ্ছে ইউএসএ ফেসবুক লাইভে। আমাদের অনুষ্ঠানটি লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। আর তো প্রিয় দর্শক, চলুন আমরা স্বাগত জানাই আমাদের অতিথিকে, পরিচিত হয়ে আমাদের অতিথির সাথে। আব্দুল্লাহ জাহিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? জি, ধন্যবাদ। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যেরকম বলছিলেন আপনি, ভাষার মাস এটা আমাদের সবার জন্যই একটা গুরুত্বপূর্ণ, মানে একটা আবেগের মাস আমি বলবো। যে সবাই যারা বাঙালি যে যেখানেই থাকেন, ফেব্রুয়ারি আসলে তারা তাদের একটু তাদের হ্যাঁ, হ্যাঁ, আবেগ কিছু হলেও দোলা দেয়। হ্যাঁ, আমাদের মনটা ভাষার মাস আসলে একটু আবেগ তাড়িত হয়ে পড়ে। অনেক বিদেশে, যদিও নিউ ইয়র্কে আমরা অনেক কিছুই করি, ভাষার মাস শেষে যতটুকু পারি সময় করে আমরা করি। তারপরে আমরা স্মৃতি তাড়িত হই, বাংলাদেশের কথা মনে পড়ে, বাংলাদেশে ২১ ফেব্রুয়ারিতে কি করতাম সেগুলো মনে পড়ে। তো আজকে আমাদের অনেক অংশ জুড়ে এই ভাষার কথা থাকবে। তো জাহিদ ভাই, আপনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত। আপনার সাথে আমরা আগে অনুষ্ঠান করেছি, আবারও আসছেন আপনি, আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি। তো জাহিদ ভাই, আপনার আপনি যেসব লেখেন আমরা তো মাঝে মাঝে পড়ি, আপনার টাইম লাইনে পড়ি। তারপর হচ্ছে আপনি প্রথম আলোতে লেখেন, আহ সেগুলো আপনি শেয়ার করেন, সেগুলো পড়ি। তো আপনি যে লেখালেখিটা, আহ এই শুরুটা কেমন, কিভাবে হলো, আগ্রহটা কেমন করে হলো? কারণ আপনার পড়ালেখার ফিল্ডটা কিন্তু অন্য, কৃষি। আপনি একজন কৃষিবিদ, হ্যাঁ। তো তারপরে হচ্ছে আপনি লাইব্রেরি সায়েন্সে পড়াশোনা করেছেন এখানে এসে, কিন্তু আপনি লেখেন। এই যে লেখালেখি করলেন, এই শুরুটা কেমন করে হলো, বা আগ্রহটা কেন আসলো, কে উৎসাহ দিল? আমাদের দর্শকদের সাথে আপনি একটু শেয়ার করবেন প্লিজ। আচ্ছা, ধন্যবাদ। আমি যেরকম বলছিলেন, আমি কিন্তু অনেক লেখা শুরু করেছি অ্যাকচুয়ালি অনেক পরে। আমি আসলে মূলত একজন পাঠক ছিলাম। আমি আমি পড়তেই বেশি ভালোবাসতাম। প্রচুর বই আমি পড়েছি। আপনি যদি বলেন যে বেসিক বাংলা সাহিত্যের যে সমস্ত উপন্যাস আছে, যেগুলি আপনি ধরেন মানিক বন্দ্যোপাধ্যায় বলেন, এ স আ আ তারপরে ধরেন আরো আগে অতীশ বন্দ্যোপাধ্যায় বলেন, এদের বই, হ্যাঁ? আমার একটা সুযোগ হয়েছিল একজনের সঙ্গে, ময়মনসিংহে আমার পাড়াতে ছিলেন। এই ভদ্রলোক খুব সাধারণ জীবনযাপন করতেন, কিন্তু তার একটা বিরাট লাইব্রেরি ছিল, তার পার্সোনাল লাইব্রেরি, এবং সেখানে বাংলাদেশের যত বাংলা সাহিত্যের যত ক্লাসিক বই সব তার ভলিউম কি ভলিউম তার ছিল। এবং আমি আমার ইউনিভার্সিটি লাইফে ওনার কাছ থেকে ৪ বছরে এবং তারও আগে থেকে আমি তার কাছ থেকে বই নিয়ে, এবং তিনি সাজেস্ট করতেন, সেভাবে পড়া শুরু। তাহলে আমার কিন্তু, এবং তখন মনে হতো যে এত মানে চমৎকার চমৎকার যখন বই পড়তাম, তখন মনে হতো আমি হয়তো এইগুলি লিখতে পারবো, এরকম হবে। হ্যাঁ, এইজন্য এই চিন্তা করে আমি লিখতাম না। আমি ভাবতাম যে এটা পড়লেই ভালো। হ্যাঁ, আমি ওইটাই উপভোগ করতাম বেশি। তারপরে কি মনে করে একবার তখন যখন আমেরিকা আসলাম,
তারপরে তখন আমি তখন একটু মনে হলো যে এটা একটু জার্নালিস্টিক টাইপের একটা লেখালেখি আর কি। আমার আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি একটু জার্নালিজমে ভর্তি হবো বা এরকম পড়বো, কিন্তু আমার ভাগ্যক্রমে সেটা হয় নাই। হ্যাঁ, কারণ আমি বাবার বড় ছেলে, আমার মা আমাকে ছাড়তে চায় নাই, আমরা ময়মনসিংহে থাকতাম। তো হুম উনি ভাবলেন যে আমাকে ইয়েতে মানে ময়মনসিংহে পড়াশোনা করতে হবে, ঢাকা ইউনিভার্সিটি দিবে না। ওই বছরই প্রথম জার্নালিজমের আহ, হুম। আহ, ঢাকা ইউনিভার্সিটি খুলে, কিন্তু আমার ওই ফার্স্ট ব্যাচে হয়তো যেতে পারতাম, এটা কিন্তু কত সালের দিকের কথা বলছেন যে জানুয়ারির মাত্র শুরু হলো ঢাকা ইউনিভার্সিটিতে? এটা ৮০-র দশকের দিকে, আমি ঠিক এক্স্যাক্টলি মনে নাই। আমি যখন আমরা ইউনিভার্সিটি ভর্তি হই তার কিছু আগে, আমার ধরেন 79 80-র দিকে। হুম। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক যাই হোক, তখন হয় নাই। তারপরে সেইভাবে শুরু anyway, এখানে আসার পরে, আমেরিকাতে আসার পরে আমার হঠাৎ করে একটা লেখা আমি জায়জাদ্দিনে পাঠালাম যে দেখা যাক এটা হয় কিনা। তো জায়জাদ্দিনে আমার লেখাটা পড়ে তো শফিক রহমান সাহেব নিজেই এটার উত্তর দিলেন। হ্যাঁ, একবার তিনি আমার লেখাটা যে উত্তর দিলেন, এবং উনি সেই সময় তো ইমেল এরকম চল ছিল না, আমরা ডাকে পাঠাতাম। আমি বোধহয় ফ্যাক্স করেছিলাম ওনাকে, অথবা যাই হোক, বোধহয় ডাকি একটা লেখা ছিল। আর তখন ওই ইমেলের সেরকম মানে সব পত্রিকার এইভাবে চালু হয়নি ইমেলটা। আজকে থেকে ধরেন 25-26 বছর আগের কথা বলছি, প্রায় আপনি কি জায়দিনের যে লেখাটার কথা বলছেন ওটা কি ছিল আপনার ম্যানহাটন ডায়েরি? জি, জি, ম্যানহাটন ডায়েরি। আচ্ছা আচ্ছা, তারপরে যখন দিলাম, তখন উনি আমাকে আমার লেখাটা অনেক জায়গায় কারেকশন করলেন। বলল যে এটা এরকম হলে লেখাগুলি সুন্দর হবে। তুমি বেটার এইভাবে এভাবে লিখবা। হ্যাঁ? উনি আমাকে একটা গাইডলাইন দিলেন, এবং লাল কালি দিয়ে উনি সার্কেল করে দিলেন, এটা এরকম হওয়া উচিত, এটা এরকম হওয়া উচিত। বলল যে তুমি লেখো, হ্যাঁ, তোমার লেখা ভালো, তুমি পারবা লিখতে, আমি তোমাকে একটা কলামই লিখতে দিব। এবং তুমি এই মানে নিউ ইয়র্কে যেহেতু আছো, ম্যানহাটনে, মানে নিউ ইয়র্কে থাকো, ম্যানহাটন ডায়েরি আমি নাম দিব। তুমি ম্যানহাটনের বিভিন্ন জিনিস মানুষ জানতে চায়, এই নিয়ে লিখবা। তারপরে এইভাবে আমার একটা এক ধরনের লেখা, যেটা কিন্তু ঠিক গল্প না, এটা জার্নালিস্টিক লেখা ছিল এটা। হ্যাঁ, ম্যানহাটনের এবং ডায়েরি। এখনো হুম, পরে কি সেভাবে আমার আপনি লেখাটা আসলে শুরু। এই ডায়েরিটা, এটা কি আপনি বই হিসাবে প্রকাশ করেছিলেন? হ্যাঁ, এটা খুবই জনপ্রিয় ছিল আমার ম্যানহাটন ডায়েরি। বহু আমি আমি অনেক অনেক জায়গা থেকে অনেক রেসপন্স পেয়েছি। এর মধ্যে একটি কথা আমার একটু স্মরণ করতে ইচ্ছা করে, যে আমি যখন লিখলাম, তখন একটি ছেলে, সেটা সে মানে আর্মির, সে সিয়েরা লিওনে সে থাকে তখন। সেখান আচ্ছা। থেকে সে আমার লেখাটাকে অ্যাপ্রিশিয়েট করে সে একটা আমাকে ইমেল করে। ইমেল করার পরে আমি তখন তাকে রিপ্লাই দিই শহীদ, ক্যাপ্টেন শহীদ। তো বললো যে খুব ভালো লাগছে লেখা, এবং মানে সে খুব প্রশংসা করে লিখলো। তা আমি তাকে বললাম যে সে নিউ ইয়র্কে আসলে যেন আমার সঙ্গে, আমাদের এখানে দেখা করে, যেহেতু সে জাতিসংঘের শান্তি মিশনে আসছে। এবং সে আমার খুব খুশি হয়ে আমাকে কথা বললো। কথা হয় নাই, ইমেইলে এক্সচেঞ্জ হলো। তারপরে খুব একটা মানে স্মৃতিচারণ করতে গিয়ে যেহেতু ওই কথাগুলো আসলো, সেজন্যই আহ, তো তখন বাংলাদেশের পত্রিকাগুলি অনলাইনে আসে। আমি একটা মনে হয় ইত্তেফাক পত্রিকাটা খুললাম। খোলার পরে দেখি যে লিওনে একটা মানে সন্ত্রাসী হামলায় বেশ কিছু মানে বাংলাদেশি আর্মি নিহত হয়েছে। এর মধ্যে একজনের নাম আছে যে ক্যাপ্টেন শহীদ। আমার আহ, ভীতিটা ধক করে উঠলো যে এটা কি সেই শহীদ? পরে খোঁজ নিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি সেই ছেলেটাই। আহ, হ্যাঁ, আমার সঙ্গে কোনো সময় আর দেখা হয় নাই। তো তার কথাটা আমার এখনো মনে আছে। এইভাবেই তো এইভাবেই আমার মানে প্রথম লেখা একটা শুরু। আপনি কি ক্যাপ্টেন শহীদকে নিয়ে কি কিছু লিখেছিলেন কখনো? না, ওকে নিয়ে ওর স্মৃতিচারণ করে হয়তো অন্যান্য জায়গায় লিখছি আমি, কিন্তু এই জাজের দিনেও লিখছি এটা উল্লেখ করে, কিন্তু ওইভাবে আলাদাভাবে কিছু হয়নি, কারণ আমার সঙ্গে তো এত মানে এই খালি ইমেলই ছিল। হ্যাঁ, আমার ওই ম্যানহাটন ডায়েরিতে একটা স্মৃতির ইমেল নামে একটা লেখা আছে। আচ্ছা। ওখানে ওই তার সঙ্গে যে এক্সচেঞ্জ হয়েছে, ওই ইমেল গুলি আছে ওখানে। হুম। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ম্যানহাটন ডায়েরি সম্পর্কে শুনতে পারলাম। আচ্ছা, জাহিদ ভাই, আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কত এবং সেই বইগুলো কি কি ধারার? আমি আমি মূলত আমার খুব বেশি বই নেই, বোধহয় ৬-৭টা বই হবে। হ্যাঁ, তো আমি তো লিখি মূলত আমার লেখার নন ফিকশন লেখা আমার, আমি আমি লিখি বেশি। কিন্তু যদিও আমার ফিকশনও মানে পরে আসছি, যে নন ফিকশন এগুলি রিসার্চ করে লিখতে হয়, একটু অনেক সময় ব্যয় করতে হয়। আমি লক্ষ্য করছি যে বাংলাদেশের যে যারা লেখক, এরা খুব একটা রিসার্চ ধর্মী লেখা লিখতে চান না। হ্যাঁ, আচ্ছা।
তো সেই জন্য আমি এই জন্য বিভিন্ন ধরনের আমার স্কোপ আছে, যেহেতু আমি লাইব্রেরিতে কাজ করি। আমি হুম বিভিন্ন বই আনতে পারি, বিভিন্ন লাইব্রেরি থেকে রিকোয়েস্ট করতে পারি, সে সমস্ত বই থেকে পড়ে তারপরে আমি লিখি। যেমন একটি আমার খুব ভালো, আমার খুব মনের মতো একটা লেখা হয়েছিল, এটা প্রথম আলোতেই ছাপা হয়েছিল। এটা দীর্ঘদিন যাবত প্রায় ১ বছর আমি এই কলামটি কন্টিনিউ করেছিলাম প্রথম আলোতে, যেটি হলো যে বিশ্ব সংবাদপত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। পরে এই বইটি আপনার প্রকাশিত হয়। আহ, আম, এটি একটি ভালো মানে বড় পাবলিকেশন থেকে বাংলাদেশের প্রকাশিত হয়। আমার নামটা পরে আপনাকে আমার নামটা আমি দিব। এভাবেই আর কি ওই যে ওই লেখাগুলিও একসঙ্গে করে এই বইটা হুম, বের করা হয়েছে। ও আচ্ছা, বাতিঘর থেকে বের করেছিল। হুম, বাতিঘাট। জি। আচ্ছা আচ্ছা। তো অনুবাদ নিয়ে একটু জানতে চাই যে আমরা জানি যেমন ইংলিশে কিছু শব্দ আছে যা বাংলায় আমরা উপযুক্ত আকারে পাওয়া মুশকিল হয়, আবার বাংলাতেও এমন কিছু শব্দ আছে যে এরকম একটা আবেগময় ভাব আছে বা রূঢ়তা আছে যেটা আমরা ইংলিশে খুঁজে পাই না। হ্যাঁ, তো অনুবাদের ক্ষেত্রে একজন লেখক এই সব জটিলতা কিভাবে সমাধান করেন? কারণ তার ভিতরে তো প্রথমে জানার বা পাঠককে জানানোর যে একটা আহ, আগ্রহ থাকে যে আমি মূল উপন্যাসে বা মূল লেখায় যেটা আছে আমি সেই ভাবটাই আমি পাঠককে জানাবো, কিন্তু এই যে ভাষাগত একটা সমস্যা থাকে, সেইটা আপনি কিভাবে সমাধান করেন বা কোন পদ্ধতিতে আপনি আগান, কিভাবে কি করেন একটু আমাদেরকে পাঠকদের জন্য জানান। সেটা অনেক সময় তো এই যে লেখার সময় আপনার যখন আপনি এরকম লিখবেন, যে যদি অনুবাদ হয় তাহলে হুম অনেকটা ভাব অনুবাদ হয়। তবে অনুবাদ কখনোই যে যতই মানে এটি অনেক, এটি এটা কথা কথা আপনি কিছু মনে করবেন না, আমি এটা বলছি যে যদি মানে খুব সুন্দরী হলে দেখা যায় যে খুব মানে সতী হয় নাই, এরকম ব্যাপারটা হয়। যে আপনার খুব আপনি ভালো মানে অনুবাদ, একেবারে যে মূল সাহিত্যের অনুবাদ কখনোই ওইভাবে আসে না। তো যেটা লেখকের করতে হয় তার ভাব অনুবাদ করতে হয় অনেক হুম সময়, হুম যেটা বাংলাতে অনেক সময় আসছে যে এই শব্দের কোনো ইংরেজি আছে কিন্তু বাংলায় ওইটার কোনো সঠিক শব্দই নেই এটা। অথবা ইংরেজি বাংলায় আছে, এটা আপনি ইংরেজিতে আপনি করতেই পারবেন, ইংরেজিতে এই ধরনের কোনো শব্দই এক্সিস্ট করে না। তো তখন লেখককে তার মানে ভাব অনুবাদ যাকে বললে তাই করে লিখতে হয়। আপনি কি তখন আপনার মনের ভিতরে বেশি অবগাহন? আমি 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 অ্যাকচুয়ালি আমি লি- যদি নন ফিকশনের ক্ষেত্রে লিখছি, আমি আসলে ফিকশন কিছু কবিতা ছাড়া অনুবাদ তেমন করি নাই। এর মধ্যে এই আমি জানি না যে এটা ছাপার কথা বলছিল যে গিফট অফ ম্যাজাইন নিয়ে একটা অনুবাদ, সেটা আমি এটা কিন্তু অনেক মানে ঠিক ইংরেজিতে চেঞ্জ করে অনেক কিছু আমাকে বসাতে হয়েছে, যাতে আমার বাংলাদেশের পাঠক বা বাঙালি পাঠকরা ওইটা ঠিক মতো বুঝতে পারেন। কারণ অনেক জিনিস আছে যেটা আমাদের বাংলায় অনেকটা এক্সিস্ট করে না, হয়তো কিছুটা একটু আপনার একটু একটু এক্সপ্লেন করতে হচ্ছে। যেমন ধরুন ইংরেজিতে বলে গেল যে কুইন অফ সেবা, হ্যাঁ কুইন অফ সেবা, এটা এখন আপনাকে যে এটা রানী বিলকিসের কথা বলা হচ্ছে, এটা তো বাংলায় এটা বলে না, ইংরেজিতে এটা কিন্তু যারা ইংরেজি পাঠক সে কিন্তু ওই এক লাইনে বুঝে গেছে যে এটা কি নিয়ে কথা হচ্ছে। হুম, 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 কিন্তু বাংলায় যখন আপনি লিখবেন তখন আপনাকে এক্সট্রা কয়েকটা লাইন দিয়ে হয়তো যেভাবে হোক আপনাকে বুঝাইতে হবে যেটা আপনি কার কথা বলছেন। হ্যাঁ, যেহেতু ঠিক। আমরা এটার সঙ্গে পরিচিত নই, হুম, এই হুম। জন্য বললাম এই আর সাম্প্রতিক গল্পটা লেখার সময় হ্যাঁ, এটা আমি আমার মনে হয়েছে আর কি। জি, রিতাকে দেখতে পাচ্ছি। রিতা কিছু বলবে বা দর্শকের কোনো প্রশ্ন? না, দর্শকের প্রশ্ন নেই, আমি ওই শুনছিলাম আপনাদের কথা। জাহিদ ভাই যেহেতু অনুবাদ নিয়ে কথা বলছেন, তো ওই অনুবাদটার বিষয়ে একটু বলবো। এই আব্দুল্লাহ জাহিদ ভাই, আপনি আসছেন, ভালো লাগছে। এই অনুবাদের যে বিষয়টা, হ্যাঁ, এটা আপনি যেটা বললেন, যেমন নন ফিকশন কিংবা প্রবন্ধমূলক যেটা, তথ্যমূলক যেটা, এটা আমার মনে হয় যে এটার থেকে কঠিন হচ্ছে কবিতার অনুবাদটা, রাইট? কারণ ডেফিনেটলি। কবিতার অনুবাদটা আমি দেখেছি যে একটা গল্প কিংবা গবেষণামূলক যে বিষয়টা আপনারা অনুবাদ করেন, এটা আমার মনে হয় যে মানে ইংলিশে দক্ষতা থাকলে সেটার সমস্যা হয় না, কিন্তু কবিতার যে অনুবাদটা আমি দেখেছি অনেকে অনুবাদ করেন, কিন্তু কবিতাটা খুব জটিল। মানে একেবারে তো আনা যায় না, অনেক বেশি এটাকে ভাব যুক্ত করতে হয়, কিংবা
কঠিন শব্দ, যে আবেগ, বিশেষ করে আমাদের বাঙালির যে আবেগ, যে হু হু করছে, সেই মধ্যরাতের তারার দিকে তাকিয়ে অন্তর হু হু করছে, আপনি ইংলিশে এত আবেগ আপনি আনতে পারবেন না। এটা একটা হচ্ছে অনুবাদের জটিল বিষয়। আবার আমাদের যে গদ্য কিংবা গবেষণামূলক কিংবা গল্প যে অনুবাদ করে, সেখানে জাহিদ ভাই আমি যেমন লক্ষ্য করেছি, অনেকে কিছু ইডিয়মস এবং ফ্রেজের যে ব্যবহারটা, এটাতে গরমিল করে ফেলে। কিছু এটাকে মানে ট্রান্সলেট করে ফেলে ইংলিশটাকে বাংলায়, কিন্তু মূলত এটার একটা খুব মাধুর্যপূর্ণ একটা অর্থ থাকে। তো আমার এই জিনিসগুলো আপনি কি মনে করেন যে মানে এগুলো একটা অনুবাদের ক্ষেত্রে কাউকে ডেফিনেটলি আমেরিকান যেই শব্দ, বাক্য কিংবা ইডিয়মসের ব্যবহার, ফ্রেজের ব্যবহার, এগুলা থাকাটা, এগুলা সম্পর্কে কিছুটা জ্ঞান থাকা জরুরি বলে মনে করেন আপনি? দেখেন যে আপনি ইভেন ইভেন রবীন্দ্রনাথ নিজে তার ইংরেজি সম্পর্কে, হ্যাঁ, যে তার সে স্যাটিসফাইড ছিল না, অথচ সে ইংরেজি শিখতে, কিন্তু সে মানে তাকে ইংরেজি শিখতে সে ইংল্যান্ডেই গেছিল। হুম। তারপরেও সে বলছে যে আমি কমফোর্ট ফিল করি না, কেউ যদি আমাকে ইংরেজিতে চায়ের দাওয়াত দেয় তাহলে তার উত্তরটা আমার বাংলায় দিতেই ভালো লাগে। হ্যাঁ। তো অনুবাদ কখনোই আপনার আপ টু ওই যে দ্যাট মার্ক। একটা একটা অনুবাদ করে তারপর আর রবীন্দ্রনাথ সেদিকে এগোননি। হ্যাঁ, হ্যাঁ। না, রবীন্দ্রনাথ আছে তার তার অনেক কবিতায় কিন্তু পোয়েট্রি আপনার এই এখানেও আছে। এই যে আমাদের ইয়েতে শুধু ৬টা কবিতা সে ছাপছিল যে ১ম এ। তারপরেও বেশ অনেক তার অনেক কবিতা এখানে পোয়েট্রিতে এবং অনেক এই স্থানীয় অনেক পত্রিকাতেও এসেছে। যেমন ধরেন আমরা আপনার শিকাগোর ক্রনিকল, তারপরে আরো অনেক জায়গায় কিন্তু তার আটলান্টিক মান্থলি এসব জায়গায়ও তার লেখা ছাপছে এবং তার কবিতাও উনি নিজেই দিচ্ছেন এগুলি ছাপার জন্য। হুম। তা আমরা হয়েছে কি রবীন্দ্র একটু কথা যখন চলে আসলো প্রসঙ্গক্রমে, আমি একটা বই লিখছি আর কি, বেশ কয়েক বছর যাবতই আমি, অন্তত ৩-৪ বছর যাবত আমি তার ম্যাটেরিয়ালস জোগাড় করেছি, যে রবীন্দ্রনাথ যে ৫ বার আমেরিকা যে আসছেন তার তার কি কি লেখা এখানে হয়েছে, যে এবং রবীন্দ্রনাথ কিভাবে এখানে ছিলেন, তার সঙ্গে কার কার পরিচয় হয়েছে, কিভাবে মানে তার পুরো যে আমেরিকান স্টেইং, তার পুরো পুরো ৫ বার ভ্রমণের মানে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আমি সব জোগাড় করার চেষ্টা করছি। এবং এটা করতে গিয়ে আমি আবার একটা একটা নিজেই দেখলাম যে তার সঙ্গে এখানে আহ, আপনি হয়তো জানেন যে হ্যারিয়েট মুডির সঙ্গে তার একটা খুব অন্তরঙ্গ সম্পর্ক হয়, এবং এটাকে আমি একটা তাদের চিঠিগুলি থেকে আমি একটা ফিকশনের মতো তৈরি করছি আর কি, যে দুজনের চিঠির থেকে এটা 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 যে চিঠিগুলি পড়লেই মনে হবে যে এটা তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্কই আসলে ছিল। হ্যাঁ, কিন্তু এই জিনিসটাকে হাইলাইট করে। হ্যাঁ, এটা নিয়ে আমার গত বছরে একটা বই বেরিয়েছিল, হলো রবীন্দ্রনাথ তার চিত্রাঙ্গতা কাব্যটি তাকে উৎসর্গ করেছিল হ্যারিয়েট মুডিকে। তো ওই জন্য আমি ওইটার নাম দিয়েছিলাম যে চিত্রপ্রেমে রবীন্দ্রনাথ। হ্যাঁ। জাহিদ ভাই, আপনি যেটা বললেন যে রবীন্দ্রনাথের যে নিজের যে কবিতাগুলো বিভিন্ন দেশে প্রকাশ হয়েছে, আমি যতটা জানি যে উনি তো গীতাঞ্জলিটা ইংলিশে করেছিলেন, যেটার ইংলিশটা ছিল সং অফারিংস, রাইট? তো হ্যাঁ। ওখানে তো মানে মূল গীতাঞ্জলিতে কিন্তু ছিল উনার সম্ভবত 157 কবিতা। মূল মূল গীতাঞ্জলিতে বাংলায় ছিল প্রবাবলি 157 কবিতা, 157টা কবিতা। কিন্তু উনি যখন আবার এটাকে সং অফারিংসে নিলেন, তখন কিন্তু এতগুলা, উনি কিন্তু ওইখানে অনেকগুলো কবিতা বাদ দিয়েছিলেন। অনেক 100, অন্য কবিতা ইনক্লুডও করছিলাম। হ্যাঁ, ইনক্লুডও করেছিল, এবং 103টা কবিতা ওইখানে টোটাল নিয়েছিল। তো ওই সেটা থেকে কবিতাগুলোই কি আরো বিভিন্ন, আরো কনফিউজ, যাই ওই হোক। কবিতাগুলোই কি, যে আপনি যেটা বলেন যে বিভিন্ন স্টেটে বিভিন্ন দেশে যে কবিতাগুলো ছাপা হয়েছে ওগুলার থেকেই, রাইট? না, ওইগুলা থেকে না, ওরা আলাদা কবিতাই ছাপা হয়েছে তার। আচ্ছা আপনার আচ্ছা ইভেন আমেরিকার পোয়েট্রি ম্যাগাজিনও ছাপা হয়েছে দেখলাম। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি ধন্যবাদ জানানোর জন্য। তো ফরিদা আপার আছে। অনেক ধন্যবাদ জিতা, খুব সুন্দর একটা প্রসঙ্গটা টেনে আনার জন্য ধন্যবাদ। এইভাবে আমরা আসলে অনেক কিছু জানতে পারি, মাঝখানে রিতা আসাটা মানে আমাদের বাড়তি একটা কিছু পাওয়া, যেটা আমি খুবই উপভোগ করি। ধন্যবাদ তোমাকে রিতা। তো জাহিদ ভাই, আপনি খুব হালকাভাবে একটু বললেন যে আপনার যে একটা গবেষণামূলক যে একটা বই আছে, বিশ্ব সংবাদপত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। তো আপনি এই গ্রন্থটা সম্পর্কে
আরেকটু বিশদভাবে বলেন। আপনি খুব অল্প ভিতরে ছেড়ে দিয়েছেন, তো আমরা আরেকটু জানতে চাই, আমাদের পাঠকটা সমৃদ্ধ হবে আপনার এই বিশ্ব সংবাদপত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এই সম্পর্কে একটু বলেন প্লিজ। এটা এটা তো একটা ইন্টারেস্টিং, যে কোনো একটা বাঙালির জন্য মনে হবে, আচ্ছা এটা কি বায়াস ছিল আমাদের সংবাদপত্রগুলি আমাদের যখন যুদ্ধ হচ্ছে, তাহলে অন্য 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 পত্রিকাগুলি কেমন লিখছে? যেমন নিউ ইয়র্ক টাইমস সাধারণত কোনো বায়াস সাধারণত করে না, ওরা বায়াস নিউজ করে না, সাধারণত এটা খুব মেনটেন করে, তার চেষ্টা করে। তারপরে যেমন ধরেন ব্রিটেনের পত্রিকা, আমি ইন্ডিয়া এবং বাংলাদেশের পত্রিকার কথা বাদ দিলাম এই জন্য যে তারা হয়তো বা যুদ্ধ চলছে, সেজন্য তাদের অনেক ধরনের যুদ্ধের মধ্যে এরকম বায়াস নিউজ থাকে। তো আমি মূলত যে বিশ্বের অন্য অন্য জায়গায়, যেমন অস্ট্রেলিয়াতে যে সমস্ত পত্রিকা, হ্যাঁ, আমেরিকাতে যে সমস্ত আপনার শুধুমাত্র নিউ ইয়র্ক টাইমস ছাড়া অন্যান্য পত্রিকা, তারপরে ব্রিটেনের খ্রিস্টান সায়েন্স মনিটর এবং দি টাইম, এই সমস্ত এইগুলি মানে খুঁজে খুঁজে সমস্ত ইন্টারনেট থেকে, বিভিন্ন আর্কাইভ থেকে, হ্যাঁ, এইগুলি থেকে আমি এগুলি মানে প্রতি মাসে আমি চেষ্টা করছি মান্থ ওয়াইজ যে কিভাবে এই নিউজগুলি আমাদের ইন্টারন্যাশনাল মাধ্যমে জার্নালিজমে কেমন করেছিল। ইভেন আমি শুরু করেছি যে এই বইটা, যে ঠিক মার্চ মাসে শুরু হওয়ার আগে দেখলাম যে তখনও বিভিন্ন জায়গায় ওরা ফলো করছে, নিউজ দিচ্ছে। আপনার ইভেন নিউ ইয়র্ক টাইমসই বেশি নিউজ করছে তারা, যে একটা সংঘাতের দিকে যাচ্ছে দেশটা। তারপরে যেমন মান্থলি আমরা যে বাংলাদেশের সীমান্তের অনেকে তাদের লাইফ রিস্ক নিয়ে এসে সংবাদ করেছে, এবং কোথায়, এবং এই জিনিসটা হাইলাইট করার জন্য আমার খুবই ইচ্ছা ছিল। এবং আমি বিভিন্ন সংবাদপত্রে কখন কোন মাসে কিভাবে যুদ্ধটা আগাচ্ছে, হ্যাঁ, কিভাবে তাদের অনেক সাক্ষাৎকার ছিল, গেরিলাদের সঙ্গে সাক্ষাৎকার ছিল, আবার কেউ কেউ আগে বাংলাদেশে কোনো একটা এনজিওতে কাজ করতো, আবার ফিরে গেছে যুদ্ধের সময়, এবং তারা এসে আবার বিভিন্ন পত্রিকাতে সাক্ষাৎকার দিল। এবং সবচেয়ে যে বাংলাদেশে যে আপনার যুদ্ধের পরে যে বীরাঙ্গনাদের নিয়ে যে মানে কতজন ছিল, এটার অথেন্টিক কোনো, আমি বেশ কিছু বই দেখছি লেখা হয়েছে, কিন্তু খুব অথেন্টিক, কিন্তু আমি দেখলাম যে এই নিয়ে জাতিসংঘে যে চিঠি লেখা হয়েছে, এবং এখানে নিউ ইয়র্ক টাইমসে অনেক প্রতিবেদন প্রকাশ হয়েছিল যে একটা একটা ডিজাস্টার, এবং এই জন্য ডিজাস্টার বলছে যে অনেক বেবিজ যাদেরকে মেরে ফেলার মানে অ্যাবর্শনের জন্য, হ্যাঁ, এরা চাচ্ছে না যে এরা রাখুক, এবং কিভাবে ওদেরকে সেভ করা যায় সেই নিয়ে তারা একটা বিশেষ প্রজেক্টের জন্য জাতিসংঘকে রিকোয়েস্ট করেছিল। তো এইভাবে আমি আমি নিজেও অনেক জানছি যে এখানে যে আমাদের যুদ্ধের যে গভীর, যে অন্যরা বাইরের অন্য লোকজন কি দৃষ্টিতে দেখছে, সেটা আমি জানতে পারলাম। হ্যাঁ, এবং ওইটাই আমি আমার বইয়ের মধ্যে, আপনি যদি পড়েন দেখবেন যে ওইভাবেই স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, প্রতি মাসে যে কি কি হচ্ছিল সেভাবে করে আমরা দেওয়া আছে একেবারে শেখ মুজিবের বাংলাদেশে ফিরে আসা পর্যন্ত। হ্যাঁ, এবং তার যে তখন যে যুদ্ধ, তাকে যে বিচার করা হচ্ছিল কিভাবে হলো, ইত্যাদি সবকিছু নিয়েই মানে এই এই বইটার মধ্যে চেষ্টা করা হচ্ছে যে মানে যতদূর পারা যায় দিতে দিতে। কিন্তু মানে একটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটা দলিল বলা চলে। হ্যাঁ, দলিল আমি নিজে তাই মনে করি। এবং আমি কিন্তু এরকম আরো যে লেখা হয়েছে, আরো দুই একটা বই আমি বাংলাদেশ থেকে জোগাড় করেছি, আমার কাছে মনে হচ্ছে খুব ইনকমপ্লিট। হয়তো কেউ একজন দুইটা একটা ইয়ে নিয়ে লিখছে, কিন্তু একেবারে ধারাবাহিক ভাবে যে মান্থ ওয়াইজ যে এই মাসে এটা হচ্ছে, যেমন ধরেন আপনার মনে আছে যে একজন সাংবাদিক যে পাকিস্তানের, হ্যাঁ, অ্যান্থনি মাসকারেনাস, সে তার যে মানে সে খুবই ইন্টারেস্টিং যে সে বাংলাদেশে ঘুরে আসছে, তাকে পাকিস্তানিরা বাংলাদেশে নিয়ে আসছে যে দেখার জন্য যে কি অবস্থা। সে ঘুরে গিয়ে যে যে নিউজটা করবে, সে চিন্তা করলো যে নিউজটা মানে পাকিস্তানের নিউজে সে করবে না। সে তার সে টাইমে পত্রিকায় ব্রিটেনের, হ্যাঁ, সেখানে সে কাজ করত। তখন সে সেই পত্রিকাকে এই যখন এই যে জিনিসটা পাঠালো যে কিভাবে গণহত্যা হচ্ছে, তখন তারা এবং সে বলল যে আমি যদি এটা পাকিস্তান, এটা যখন তোমরা প্রকাশ করবা তখন কিন্তু আমি পাকিস্তানে থাকতে পারবো না, আমাকে ওরা মানে সে নিজে পাকিস্তান, মানে সে খ্রিস্টান কিন্তু মানে মানে অ্যান্থনি মাসকারেনাস কিন্তু উর্দু স্পিকিং খ্রিস্টান। তো সে ওই তার খবরটা পাঠিয়ে দিচ্ছে। সাংবাদিক ছিলেন ও পাকিস্তানের পাকিস্তান ডন পত্রিকার সাংবাদিক ছিলেন মনে হয়। আচ্ছা। হ্যাঁ, তো উনি
তার নিউজটা পাঠিয়ে দিয়ে তো বললো যে তোমরা যখন নিউজটা ছাপবে তার আগে আমাকে জানাইতে হবে। তার ফ্যামিলিকে সে আগেই ইংল্যান্ডে পাঠিয়ে দিচ্ছে এবং সে নিজে আহ, চলে আসতেছে এবং তাকে টেলিগ্রাম করা হলো, একটা সাংকেতিক টেলিগ্রাম যে জাহাজ জাহাজ রওনা হয়ে গেছে, এরকম একটা সাংকেতিক। তার মানে হুম। তখনই সে পাকিস্তান থেকে ত্যাগ করে আর পাকিস্তানে ফিরে আসেনি তখন পর্যন্ত। হুম। তো তারপরে তার আরো বই আছে যে লেগাসি অফ ব্লাড নিয়ে আছে তার, কিন্তু তার যে পুরো ঘটনাটা এটা আমি ধরতে পারছি, তার এটা আমার বইয়ের মধ্যে এটা পুরো ঘটনাটা এবং তার নিউজটাকে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে এবং তো পুরো ঘটনাটাকে আমি ওখানে দিয়েছিলাম। খুবই চমৎকার কাহিনীগুলো শুনতে পাচ্ছি আমি। আমার আগ্রহ বাড়ছে আপনার এই বইটা পড়ার। আমি ইনশাল্লাহ এই বইটা আমি পড়বো, এবং কোথায় পাওয়া যায় আপনি আমাকে একটু জানাবেন। আমি পড়বো আচ্ছা। এবং অন্যদেরকে বলবো যে আসলে এটা তো আমাদের দলিল, এটা তো জি। আমাদের জানা উচিত, পড়া উচিত যে কত কিছু, এই যে আপনি বললেন যে যারা যে অত্যাচারিত মহিলা ছিল তাদেরকে দল একদল পাঠিয়ে দিল আর এক দেশে বাচ্চা সহ, এগুলো তো খুব করুণ, মানে তাদের জীবনটা করুণ ছিল, তাদের কাহিনীগুলো এগুলো নিয়ে আসছেন। আমার খুব ভালো লাগলো শুনতে যে আপনি এরকম একটা কাহিনী লিখেছেন, আমি জানতাম না। আজকে আপনার সাথে এই কথাগুলো না বললে আমিও জানতাম না। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। যেমন বাংলা সাহিত্যে আমাদের কাজগুলো কি টিকিয়ে রাখতে সাহিত্য চর্চা এবং অনুশীলনের বিষয়টা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? যে বাংলা সাহিত্যে আমরা লিখছি, আমাদের অনেক প্রচুর লেখা, প্রচুর লেখা, এত লেখা এখন আমরা লিখি যে আমরা আহ মানে পড়ে কুল পাই না, এত লেখা। না, অনুরোধ লেখা আসলে বেশি হওয়া ভালো, সেটা কিন্তু হয় কি পড়েন, যখন বেশি লিখেন। হলে মানে যখন কোনো কিছু বেশি হয় তখন তার মান মধ্যম হয়। হ্যাঁ, আর হ্যাঁ, যখন অল্প থাকে তখন সেটা ভালো। হ্যাঁ। যেমন বাংলাদেশে দেখেন আপনি 21শে উপলক্ষে আমি শুনলাম 2-3 দিন আগে সেদিন পর্যন্ত আপনার চ্যানেল আয়ের একটা ওই বই নিয়ে অনুষ্ঠান করে যে 700-র বেশি বই প্রকাশিত হয়েছে। আমি জানি না যে এই বই 700 বইয়ের মধ্যে কতগুলি বই কিভাবে বিক্রি হয় আমার আইডিয়া নাই। তবে আজকাল ভালো ভালো বাংলাদেশের বেশ কয়েকজন লেখক মানে বের হয়েছেন এবং তাদের বই, তাদের লেখা খুবই উন্নত মানের। হ্যাঁ, কিন্তু মিডিওকার বলেন বা নিচু মানের বইও আছে। কিন্তু কিছু কিছু ছেলে যেমন ধরেন আপনার আজকাল একটা নতুন ইয়ে হয়েছে, তারা যে সারা দুনিয়াতেই বিশেষ করে জাপান থেকে শুরু হয়েছে গ্রাফিক নোবেলটা। হ্যাঁ, আপনার গ্রাফিক নোবেলস বাংলাদেশে বাংলা দিয়েই করতেছে এরা, এবং ইয়াং ছেলে তারা নিজেরা এটা করতেছে খুব ভালো। হ্যাঁ, এরকম একটা ছেলেকে আমি চিনি এবং সে আমেরিকা আসছিল, যে সে তাকে মানে এরকম আছে। তো আমাদের দেশে সাহিত্য আগের চেয়ে আমার মনে হয় লোকজন একটু মানে খাটাখাটি করে, সবাই হয়তো করে না, অনেকেই, কিন্তু বেশ কিছু লেখা যেগুলি মানে উল্লেখ করার মতো আছে। হ্যাঁ, প্রতি বছরই বেরোচ্ছে বিভিন্ন বই। হ্যাঁ, এবং এদের প্রত্যেকটা বই আমার বলতে হবে যে খুবই ভালো, খুবই উন্নত মানের বই হচ্ছে আর কি। যাক, আমরা আশা নিতে হলাম আপনার কাছে শুনলে যে হ্যাঁ লিখছে, কেউ কেউ ভালো লিখছে। কিন্তু আরেকটা কথা আমি জানতে চাই আপনার কাছে, যে আমরা যে এই যে লিখছি এত, হ্যাঁ, এতে কি আসলে কি ভাষার চর্চাটা হচ্ছে? যেমন অনেকেই বই লিখছেন, আমি দেখতে পাই যে বই লিখছেন, আহ, উপন্যাস লিখছেন, কবিতা লিখছেন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে এক লাইন বাংলা লিখলে তার ভিতরে ভাষাগত দুর্বলতা এত বেশি থাকে এবং সাথে বানান অনেক ভুল থাকে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? না, এইটা তো আপনার মানে এটা বানান ভুল থাকাটা এটা এটা রিয়েলি মানে দুঃখজনক। হ্যাঁ, আপনার এইটা মানে অনেক সময় থাকে, হয় কি বাংলাদেশের যে বই বের হয়, আপনার বইয়ের এডিট এডিট খুব কম পাবলিশার আছে যাদের এডিটোরিয়াল বোর্ড আছে, যারা প্রতিটা বই আমি 2-3 জন পাবলিশার ছাড়া তাদের এডিটোরিয়ালের কোনো বই নেই, যার ফলে বইগুলি আহ, আপনার মনে করে এখানে যে সালমান রুশদি যে বই লেখে তার হুম, হুম, 3 জন এডিটর আছে, পেইড এডিটর, সে পয়সা দিয়ে রাখছে, তার লেখাটা লেখে তাদেরকে হুম, সে দেয়, কিন্তু ওই এডিটরদেরকে সালমান রুশদি নিজে পে করে। হুম, হ্যাঁ, হুম। তার 3জন এডিটর তার লেখাগুলি এডিট করে দেয়। হ্যাঁ, তো আপনি চিন্তা করেন তার যে বিভিন্ন ভাবে তারা তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ভাবে সে কাজ করতে দেয়, এরকম ভাবে এখানে লেখকদের প্রকাশনা সংস্থা তো এডিটর আছেই, ইভেন যারা লেখে তারাও কিন্তু বিভিন্ন লোকজনকে দেয় এডিট করার জন্য। তা আমাদের দেশে এই সংস্কৃতিটা এখনো চালু হয় নাই। হ্যাঁ, যারা ওই নিজেরাই লেখে নিজেরাই এডিট করে আর আমাদের প্রকাশনাকে পাঠায় দিল, ওদের এখন
হয় কি, সত্যি কথা বলতে যে প্রকাশকরা অনেকটা গিভ অ্যান্ড টেকের মতো ব্যাপার হয়ে গেছে, যে ওই যে বই ছাপতে হলে বলবে যে আপনাকে এটা ওপেন সিক্রেটি। হ্যাঁ, এটা শুধু এখানে না, ইভেন কলকাতাতেও আছে এরকম, যে আমরা এইবার বইমেলাতে একজন আসছিলেন, সেও বলছে যে হ্যাঁ আমরা বলি যে আপনার 200 বা 300 বই যদি আপনি কেনা বা বিক্রির ব্যবস্থা করেন, তাহলে এটা একটা আমাদের মানে আমাদের লস হবে না, হয়তো লাভ হবে না, এরপরের বইগুলিতে লাভ হবে। হুম। আব্দুল রাজ্জাক, বইমেলা, একুশের বইমেলা কি এখন আসলেও এই আমাদের যে ভাষার চেতনাকে ধারণ করে যে একটা সাহিত্য সংস্কৃতির মেলা, এটা কি আসলে এরকমই কিছু, নাকি এটা মানে একটা বাণিজ্যিক কিছু হয়ে উঠছে দিন দিন? আমার মনে হয় আপনার এই দ্বিতীয় কথাটাই ঠিক। অনেকটা এই বাণিজ্যের দিকেই মানুষের ঝোঁক বেশি। না, এটা মাঝখানে এরকম ছিল আবার, যে আপনার দেখা যেত বই মেলায় অন্যান্য ইভেন খাবারের দোকান টোকান এগুলি বেশি হয়ে গেল। তারপরে আবার এগুলি নিয়ে সবাই মানে বন্ধ হলো ঢাকায়, যে এই 21-এর বই মেলাটা শুধু বইয়ের উপরই থাকতে হবে। হ্যাঁ, তো এখন তো আবার এটা নিয়ে বিভিন্ন ধরনের রাজনীতি, এই বই রাখা যাবে না, এটা করা যাবে না। হ্যাঁ, যেমন আগে যদি বই প্রকাশিত হয়েছে যে না মানে এটা এই ইসলাম বিদ্বেষী বা ইসলামের প্রেমী বই, এখন আবার মানে এই যে জিনিসগুলি, এটা বই মানুষ লিখবে লিখবে, এটা তুমি তো ভালো না লাগে পড়বা না, আর না হলে বা এর বিপরীতে তুমি যদি কিছু লিখতে পারো লেখো। কিন্তু হ্যাঁ, এই যে পলিটিক্স এর ব্যাপারটা আসতেছে না, একজন আম, যেমন ধরেন এই আগে এই মানে এই স্বৈরাচার সরকার, এই সরকারের আগে যে সরকার ছিল, দেখা গেল যে একজন মানে শেখ মুজিবের নামে এই বইয়ে হয়ে গেছে কয়েকশো মানে এইগুলি তো মানে কোয়ালিটি বই কটা ছিল আপনি বলেন? হ্যাঁ, মানে কিন্তু এটা ওইগুলি হচ্ছে সবার জন্য সবাই লিখছে, এখন এখন লিখতেছে না কেন? হ্যাঁ, আপনি বলেন যে ডেফিনেটলি। এত বই, আমি তো এমন কেউ নাই যে বাংলাদেশের বিশেষ করে যে হাই লেভেলের যারা বিশেষ করে সেক্রেটারি বা ব্যাংকের কর্মকর্তা, এদের বই আরো বেশি। হ্যাঁ, আমার সঙ্গে পরিচয় হয়েছে, প্রত্যেকে একটা করে বই দিচ্ছে এবং প্রত্যেকেই শেখ মুজিবকে নিয়ে লেখা। হ্যাঁ, ছড়ার বই, কবিতার বই, সব প্রবন্ধের শেখ। বই। হ্যাঁ, সব মানে মনে হয় যে বাংলা সাহিত্যে আর কোনো কিছু মানে নাই। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে এখন এরকম মানে আবার এখন ব্যবসাটা কোন যেমন দিকে হবে, প্রচারটা কোন দিকে হবে। এখন হয়তো দেখা যাবে যে আমরা এখন নাহিদ ইসলামকে নিয়ে বই লেখা শুরু করব, হ্যাঁ, ইউনুসকে নিয়ে লেখা শুরু করব, আমরা আবু সাইদকে নিয়ে লেখা শুরু করব। তো আসলে তারপরে এই নিয়েও একটা একটা দেখলাম বই যে বেরোয়েছে, যে এই যে পুরো যে গ্রাফিতি গুলি যেগুলি আঁকলো, যেগুলি মানুষের মন থেকে আঁকছে, যেগুলি সত্যি সত্যি আমি যেগুলি দেখলাম, এগুলির কালেকশন করেও একটা বই দেখলাম বাজারে আসছে। খুব এটা ইন্টারেস্টিং। আমার আমি কাছে, হ্যাঁ, এটা আমার হ্যাঁ কাছে মনে হয়েছে যে ইটস এ কাইন্ড অফ আমাদের এই হ্যাঁ, বর্বরতার আমার একটা মনে হয় যে চিত্র, এটা খুব এটা একটা থাকা এটা দরকার। ভালো হবে, এ নিয়েও ভালো বই লেখা হবে নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবই তো আর ভালো হবে না, দুই একটা বই ভালো নিশ্চয়ই হবে এর মতো, যে হুম, যেগুলি আপনার পুরো হ্যাঁ, ঘটনাটাকে আপনার এটাই আমাদের আশার কথা, যে শত বইয়ের মাঝে আমরা যদি দুটো বইও ভালো পাই, যেটা কালের অতল গর্ভে তলিয়ে যাবে না, টিকে থাকবে সাহিত্য হিসেবে। তো সেটাই আমাদের আর কি পাওয়া। হ্যাঁ রিতা, আরো কিছু বললে বলো। না, 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 ঠিক আছে। আচ্ছা, তো আমি আমার ভাষার মাসে আমার একটা আফসোস সবসময় করি। আমরা অনেক লিখছি, আমরা সবাই ফেসবুকে লিখছি, বই লিখছি অনেক, কিন্তু আমরা কিন্তু ভাষাটাকে যে উন্নত করার যে ব্যাপারটা, আমি দেখি যে ওইটা আসলে অবনতিই হচ্ছে। যেমন ফেসবুকে আমরা যখন লিখি, আমি খাই, কে লেখে অনেকে আমি খাই, আমি যাই, আমি, মানে এই যে এ, কর্মে আর ক্রিয়াতে যে পার্থক্য থাকে, এই জিনিসগুলো তারা বুঝতে পারে না। তখন আমার মনে হয় যে আসলে একটা সময় আমরা এত বেশি লিখেও ব্যর্থ হয়ে যাই। কিন্তু ওই যে আপনি বলেন যে কিছু ভালো বই লেখা হয়, সেখানেই আমরা আশা ধরে রাখি। তো অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের তো ফরিদা আপা, আমাদের সমস্যাটা হচ্ছে, আমি যেটা মনে করি, আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা যে একটা সময় ধরে রেখে আমাদের যে অভিজ্ঞতাটা, যে পর্যবেক্ষণ, এটার আলোকে যে আমরা পড়াশোনা করব, আমরা যে বিভিন্ন সাহিত্য নিয়ে পড়ব, আমাদের যে পূর্বের যে সাহিত্যিকরা, দার্শনিকরা কিভাবে সাহিত্যটাকে সমৃদ্ধ করেছেন, তারা কি বলেছেন,
আমরা যে একটা মানে একটা জিনিস সাহিত্য চর্চাটা বই পড়ে পড়ে যে আমরা নিজের জন্য একটা কিছু সৃষ্টি করব, আমরা সেই কাজটা করি না। আমরা সেটা করার থেকে আমরা খুব দ্রুত লিখে সেটাকে প্রকাশ করে বিভিন্ন, এখন তো হুম, অনলাইনের পত্রিকাগুলো রাতে দেখলে প্রচার সকালবেলা পাবলিশ সর্বস্ব করে দিচ্ছে। সাহিত্য হয়ে যায়। তারপর আমরা সেগুলোকে একটা বই আকারে সাজায় ফেললেই, মানে আমাদের এখন একটা ধারণা হয়ে গেছে আমাদেরকে লেখক কবি হওয়া মানে একটা বই প্রকাশ করা, কিন্তু আসলে আমরা কি বই প্রকাশ করছি? আর প্রকাশকদের বেলায় আমি বলবো এটার সাক্ষ্য, এটার প্রমাণ আমি নিজে, যে এই যে এত বড় বড় প্রকাশনীগুলো, আব্দুল্লাহ জাহিদ বলা হয় যে আমি তো এত বড় একটা নামকরা প্রকাশনী থেকে আমার বইটা বের হয়েছে, এটা অনেকেই গর্ব করে যে আমার তো এই প্রকাশনী থেকে, এগুলো সস্তা প্রকাশনী, আমি ওই প্রকাশনী থেকে আমার বই সব সময় বের হতো। এটাও আমি একটা সময় মনে করতাম যে না, কিছু প্রকাশনী আছে যাদের এখানে যাদের কাছ থেকে বই প্রকাশ করতে হলে মানে বয়স মিনিমাম তো 55 হতে হবে, এক্সপিরিয়েন্স লাগবে সাহিত্য জগতে, তারপর আমরা একটা যোগ্য অবস্থানে গেলে বের হবে। কিন্তু নো, দ্যাটস নট ট্রু। আমি এখন দেখেছি, আমি যদি 20,000 টাকা বেশি দেই, 30,000 টাকা বেশি দেই, তো সেই স্বনামধন্য নামকরা প্রকাশনীও আমার অখাদ্যকে খাদ্য বানিয়ে দিবে। দ্যাটস হ্যাপেনিং। তো এই জন্যই বললাম যে 21শে বইমেলা আসলে একটা বাণিজ্যিকরণের একটা উৎসব হয়ে উঠছে এখন। হুম, এটা আমি দেখেছি। এমন এমনও আমি দেখেছি যে আমার বই বের হয়েছে একেবারেই মাত্র নতুন একটা প্রকাশনী থেকে, যার খুব বেশি একটা নাম নেই, সে মাত্র ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। এরকম প্রকাশনী থেকে আমি যখন বই বের করলাম, তখন আমি দেখলাম যে আরেকজনের বই খুব নামকরা একটা প্রকাশনী থেকে বের হলো, অথচ মানে আমি কারো নাম বলছি না, কিন্তু আপনি যদি তার লেখা দেখেন, সো আম, এটা ছাপার মতো যোগ্য কোনো কিছু লেখা না। কিন্তু প্রকাশক যেভাবে যে নামকরা প্রকাশনী থেকে বের করলেন, তিনি নিশ্চয়ই ভালো টাকা নিয়েছেন এবং এটাকে একেবারে শুদ্ধ বানান বাক্য করে দিয়েছেন। তো হুম। এই যে এই জিনিসগুলো না, এগুলার কারণে আমার দেখা যাচ্ছে কি হাজার হাজার বই বের হচ্ছে প্রতি বইমেলাতে, হাজার হাজার লেখক তৈরি হচ্ছে, কিন্তু আসলে প্রকৃত লেখক এবং একটা প্রকৃত বই যেটা পড়ে আমাদের উপকার দিবে, ওইরকম বইয়ের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, আমি বলবো এটা। এ প্রসঙ্গে একটু এডিটিং নিয়ে যেহেতু বললাম আমরা যে এরকম দেখেন এখানে নিশ্চয়ই আপনার যেহেতু আমেরিকায় আমরা আছি সবাই জানি, আপনার যখন নিউ ইয়র্ক টাইমসে আপনি যদি একটা লেখা আপনার অ্যাকসেপ্ট করতে আপনাকে মানে ইট মাস্ট বি এ ভেরি হাই কোয়ালিটি। আদারওয়াইজ তারা আপনাকে তারা তো তো সাহস করে পাঠায়। আমি হঠাৎ করে কি হলো যে একটা গল্প পাঠালাম, এদের একটা সেকশন আছে আপনি জানেন নিউ ইয়র্ক টাইমসে, আর এটার নাম হলো মডার্ন লাভ। আমি মডার্ন লাভের এই 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 গল্পগুলো আমি সবসময় পড়ি। হ্যাঁ, মডার্ন লাভ অনেকদিন যাবতীয় খুব ভালো লাগে আমার কাছে। এবং মডার্ন লাভ অনেক সময় এরকম হয় যে কোনো একটা আম, একটা গল্প এখন হলো, পরে এটা আবার 2-3 বছর পরে এটা ফলো আপ গল্প, এরা কিন্তু একটা ট্রু স্টোরি নিয়ে লেখে, এরা কিন্তু এরকম আপনার ওই যে গল্পের গল্প নিয়ে লেখে। রাইট। ট্রু স্টোরি এটা গল্পের মতো হইতে হবে যেটাতে প্রেমের ব্যাপার থাকবে। আমার গল্পটা ছিল এরকম যে আমরা যে ইমিগ্রেন্ট হয়ে আসলাম, তারপরে আমরা কিভাবে এটার মূল্যটা কিভাবে দিলাম, হ্যাঁ, আমাদের কি চেঞ্জ হলো। তো যেহেতু ইংরেজিতে যাই হোক, তো ওরা আমি জাস্ট অন কিউরিয়াসিটি এটা পাঠিয়ে দিলাম যে দেখি কি হয়। তো ঠিক 2-3 দিন পরে দেখি যে আমাকে ইমেল করছে যে ওদের খুব মানে প্রিলিমিনারি একজন দেখছি যে সম্পাদক পছন্দ হয়েছে, তবে তার ইয়ে করতে হবে যে এরপরে আমার সঙ্গে আরো এই গল্পটাকে তাদের মানে মানে অন্তত আরো 3জন এডিটর কাজ করছে একটি গল্পের জন্য। হুম, রাইট। যে একজন একজন করে, যে একজন দিছে, একজন বললো শেষ পর্যন্ত আমি যে নামটা দিলাম বললো যে না এটা একটা অন্য নাম দিতে হবে। তো সে যে নামটা দিল, আমি বললাম, ভাই এটা আমার বাঙালি পাঠকরা পড়বে, এই যদি বাঙালি পাঠকরা পড়ে এই নাম দিলে আমি এটা দিতে পারবো না, নাম মানে এটা আমাদের সঙ্গে যায় না আর কি এরকম নাম। আমি বললাম যে না, এটা হবে না, অন্য নাম দিতে হবে। আমি আমার নাম আমি গল্পের নামটা চেঞ্জ করে ওরকম ভাবে দিলাম, ওদের বুঝতে পারলাম যে আমরা কি চাই। তো এই যে এই জন্য যে কথা বললাম যে এরা যারা ভালো প্রকাশক বা আপনার এরা কিন্তু এরকম আপনার মানে একেবারে দেখে নেবে। হ্যাঁ, শুধু যে লাভ করার জন্য বই ছাপবে তা না, কিন্তু ওরকম হচ্ছে কি ওদেরও তো চলতে হবে, সেজন্য হুম তারা হুম দুইটাই করে। কিছু বই রাখে যে আপনার
একটু কোয়ালিটি ভালো, ভালো লেখকের কাছ থেকে নেয়। আবার কিছু বই আছে যে আপনার ওই মানে আপনার ওই রফা করে ছাপায় দিল, হ্যাঁ? যে এইভাবে করে। নিজের কিছু সেইভাবে তাদের বিজনেস বজায় রাখছে আরকি। জীবিকার জন্য। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই হয়। সবকিছুতেই তো গিভ অ্যান্ড টেক থাকেই। তো আপনি যেটা বলছিলেন যে আসলে পড়তে হয়। না পড়লে তো আসলে জানা যায় না। আমি যে লিখবো, আমার রুটটা কোথায় আমাকে জানতে হবে। তো যত পড়া যায় ততই আসলে জানা তা হয়। তো তা হ্যাঁ, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, যার ফলে লিখাটাও ভালো হয়। তো তো একজন লেখককে তার লেখার মান উন্নত করার জন্য, আ সমৃদ্ধ করার জন্য কি বিষয়ের প্রতি আসলে খুব বেশি করে একটা তো আমরা জানলাম পড়তে হবে। আর এছাড়াও আর কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে তার একটা লেখাকে সমৃদ্ধ করার জন্য, উন্নত করার জন্য? একজন লেখক হিসেবে আপনার দৃষ্টিভঙ্গিটা কি এই ক্ষেত্রে? না দেখেন এটা ঠিক ওইভাবে তো বলা যাচ্ছে না। এটা ধরেন একেকজন লেখক একেক রকমের থাকে। কেউ ছোট গল্প লেখে, কেউ কবিতা লেখে, হ্যাঁ? তো যেটা এর ১ম কথা হলো যে কবিতা লিখতে হলে যে অনুবাদ করতে হলে প্রত্যেকটার জন্য একটু মানে আপনার বইয়ের ব্যাপারটাই তো আপনার জানাশোনা এবং প্র্যাকটিস এর হ্যাঁ, মধ্যেই ডিপেন্ড করে। সুতরাং আপনাকে আবার ওই কথাই বলতে হবে যে আপনাকে ভালো লিখতে হুম, হলে আপনাকে বেশি পড়াশোনা করতে হবে, হ্যাঁ? হুম, এবং দেখতে হবে যে কি ধরনের আপনার মানে পড়াশোনা না করলে ভালো লেখা সম্ভব না। এটাই। পড়ালেখা করতে হবে, সেটা চর্চা থাকতে হবে। যেমন আগে আমরা দেখতাম যে এক একজন লেখক বা কবি পত্রিকার সাহিত্য সম্পাদকের কাছে গল্প নিয়ে যেতেন, কবিতা নিয়ে যেতেন দিনের পর দিন। কিন্তু হুম। ছাপতেন না। হ্যাঁ, হয়তো এখনো আছে। এখনো আছে। আপনি সাহিত্য সম্পাদকের নিয়ে কথা বললে আপনার এখানে আরেক এপিসোড আপনাকে করতে হবে। হ্যাঁ? এটা নিয়ে আমরা এখন কথা বলতে চাই না। কিন্তু যাই হোক এটা অনেক না, তারপরে মানে মানে তখন মানে বলছি এই কারণে যে যেদিন হ্যাঁ, ছাপা হতো সেদিন হয়তো তার ঈদ। মানে তাদের এটা নিয়ে অনেক এর আপনি যে মধ্যে বললেন আনন্দ না ছিল, অনেক তাই না? মজার অনেক কাহিনী আছে। হ্যাঁ, আপনি তো অনেক এখন সময় তো অনেক অনেকেই লেখকের সহজ। তার কিভাবে ১ম লেখা ছাপা হলো, হ্যাঁ? তার কিভাবে আপনি যদি আনিসুল হকের কথাও ধরেন যে সে কিভাবে লেখা শুরু করলো তার আ ইঞ্জিনিয়ারিং লাইফ থেকে খুব চমৎকার কথা আছে। এবং তার একটা কলমও ছিল। আপনার বিভিন্ন লেখকের সঙ্গে তার একটা অনেক বইও বেরিয়েছে এটা। হ্যাঁ? যে তার যে জানাশোনা এবং ওইখানে সে এরকম হাইলাইট করার চেষ্টা করছে। বিভিন্ন লেখককে জিজ্ঞেস করছে যে তার ১ম লেখা ছাপার অভিজ্ঞতাটা কি? হ্যাঁ? এবং এখানে অনেক মজার অনেক কাহিনী আছে। তার নিজের কাহিনীও আছে। এবং হ্যাঁ, ওইটা আমার ঠিক বইটার অনেক নাম মনে নেই। সুন্দর চমৎকার তো নাটকও আছে। জি। যাই হোক এখন আ আরেকটা প্রসঙ্গে আসছি। আপনি তো লাইব্রেরিতে জব করেন। তো সেই হিসাবে আপনি লাইব্রেরির অনেক কিছুই জানবেন। তো এদেশের লাইব্রেরিগুলোতে কি বাঙালি লেখকদের আ বই রাখার কোনো সুযোগ আছে? অবশ্যই। আমরা তো বাঙালি এখন তো বই ডাকি। প্রত্যেকটা আজকাল তো মানে নিউ ইয়র্ক সিটিতে সব জায়গায় সব বড় সব জায়গায় সব নেইবারহুডেই বাঙালি আছে। যার ফলে লাইব্রেরি গুলিও বাংলা বই রাখে। আচ্ছা। প্রায় প্রত্যেকটা কিছু জায়গায় যেখানে বাংলা বেশি যেমন ধরেন জ্যাকসনের যে বাঙালির সংখ্যা বেশি। আপনার ধর ব্রডওয়ের দিকে বাঙালির সংখ্যা বেশি আছে। হ্যাঁ? তারপরে ইভেন হলিসেও বাঙালি এখন অনেক। মানে সব জায়গায় তো আপনার সেন্ট্রাল লাইব্রেরিতেও আপনি দেখবেন সব জায়গায় বাংলা বই আছে। হ্যাঁ? এবং আ এটা মানে বাংলা বই এবং লোকাল যারা লেখক তারা যদি বই দেন এটা লাইব্রেরিটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে। হ্যাঁ? হয়তো সবসময় কিনতে পারে না। হয়তো দামি বই কিনে। কিন্তু অনেকেই আছেন যে তার বইটা চান যে এখানে লেখকরা পড়ুক বা মানে পাঠকরা পড়ুক। তো তারা তাদেরকে বলি যে এটা যোগাযোগ করে তারা যদি বই দেন, হ্যাঁ? যদি এটা কারণ একটা বই যে ইয়েতে রাখবে শেলফে রাখবে এটা যে কম্পিটিশন, হ্যাঁ? আপনার ৩ টা বই জায়গায় যখন ৬ টা বই আসে তখন তো ৩ টা বই রাখার জায়গা আছে। হুম, তাহলে তো হুম। যে ৩ টা ভালো বই সেই ৩ টা বই রাখতে হবে। তাই না? তো সেজন্য বই যে মানে যেরকম খুশি যেন তেন বই হলে হয়তো আ আ আ মানে আমি অনেক সময় সিলেকশন এর দায়িত্বে আ ছিলাম, এখনো আছি। তো তখন আর সম্ভব হয় না। অনেক সময় আছে যে হুম, এটা মানে ভালো যদি বইটার কনটেন্ট যদি ভালো না হয় তাহলে শুধুমাত্র যে ছাপার অক্ষর দেখলেই যেটা মানে রাখা হয় না আসলে। হ্যাঁ? এখানে তবে কি আমি আপনার চেষ্টা করি সুযোগ আছে? আমি চেষ্টা করি যারা বই আমাদের লাইব্রেরিতে দেন, অনেকেই দিচ্ছেন। আমার কাছে দিচ্ছেন আমি পড়েও দেখছি এবং অনেকে আছে খুব ভালো লেখে।
ভালো লেখে। আমাদের আমি যেটা নাম আমাদের বলতে আব্দুল্লাহ জাহিদ, আমি একটু জানতে চাচ্ছি আপনার কি সেই সুযোগটা আছে যে কোনো বাঙালি লেখক যদি আপনার কাছে বইটা দেয় সেটা আচ্ছা, পড়ে দেখে হ্যাঁ, লাইব্রেরিতে যুক্ত করার সেই অথরিটি আচ্ছা, আমরা আপনার? করছি তো। আমার এই যে মনিজের বই আছে কয়েকটা, ও আমাকে দিয়ে গেছিল। জি। তারপরে আরো আমাদের এই যে নাসরিন আপা আছেন, এখন একটু অসুস্থ হয়ে গেছেন, ওনার বই ছিল। তারপরে আপনার একজন সাইকিয়াট্রিস্ট আছেন, উনি আসছিলেন আরেকদিন আমার সঙ্গে আলোচনায়। ওই উনি থাকেন ডেলোয়ারে, তার বই আমরা রাখলাম। অনেকে হাসান ফেরদৌস সাহেবের বই আছে, অনেকে বই আছে। তো আমরা তো লোকালি এগুলি দেখে আমরা রাখি। আচ্ছা, কোনো আরেকটা জিনিস হচ্ছে আমাদের রিসেন্টলি কিনে না তা না। এটা হ্যাঁ, একটু ডিফারেন্ট ইস্যুস। আমাদের রিসেন্টলি আমাদের দেখলাম যে অনেক বাঙালিরাই মোটামুটি বেশ কয়েকজন বাঙালির নাম আমরা জেনেছি যারা লাইব্রেরিতে সংযুক্ত এবং লাইব্রেরিতে বিভিন্ন মাসিক কিংবা এরকম কিছু হুম, প্রোগ্রাম করছে এবং কারো কারো বই রাখছে। তো দেখা যায় যেহেতু আমরা লেখক, ছোট হোক বড় হোক লেখক, আমরা একটা লেখক জনগোষ্ঠীর সাথে থাকি, একে অন্যের মতামতটা সম্পর্কে আমরা জানতে পারি। তো এরকম কথাও আমরা জেনেছি, আমাদের কানে এসেছে দুঃখজনকভাবে যে কেউ হয়তো বলেছেন যে আমাদের কোনো একটা লাইব্রেরি নিয়ে, হয়তো আমি নাম বলছি না, যে লাইব্রেরিতে তো আমাদের সবার বই এখানে যাবে না, যার সাথে যার পরিচয় ভালো, সম্পর্ক ভালো, তার বইটাই তারা বেছে নিবেন, আমাদের বই তো নিবে না। এই অভিযোগটা কেন? না, এটা 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 আমি জানি না কে কিভাবে অভিযোগ করছে, যে কারণ আমরা সবসময় আমরা বই, যাদের বই আমার কাছে অন্তত যাদের বই আসছে, হ্যাঁ, যদি খুব ভালো বই না হয়ে থাকে, যেমন আমি এরকম মানে আহ, মানে যেমন ধরুন ধর্ম নিয়ে লাইব্রেরিতে বই সাধারণত আমরা কালেক্ট করি না, তাই না? খুব ভালো, যে ধরেন বেসিক গুলি ছাড়া লাইব্রেরি অ্যাভয়েড করে সব সময় যে মানে ধর্ম নিয়ে লেখার বই, কিন্তু অনেকে হয়তো লিখছেন, হ্যাঁ, এখন ওই যে এই বইটা চাচ্ছেন, তো এটা যদি লাইব্রেরি নীতিমালার সঙ্গে না যায়, তাহলে তো আমরা এটা অ্যাকচুয়ালি রাখতে বাঙালি পারি কোনো বই লাইব্রেরিতে রাখার ক্ষেত্রে আপনারা কোন জিনিসটা বিবেচনা করেন? কবিতা, গল্প, গবেষণামূলক প্রবন্ধ, কোনটা? না। আচ্ছা, এটা একটা খুব গুড, একটা ভালো প্রশ্ন করছেন। আমাদের তো লাইব্রেরিগুলো হলো কি, এই মানে লাইব্রেরিতে বিভিন্ন রকম থাকে, গবেষণামূলক থাকে, তারপর পপুলার থাকে। আমাদের হলো পাবলিক লাইব্রেরি, হলো আমরা মূলত পপুলার বই, পপুলার লেখক, এদের বই রাখার চেষ্টা করি। কারণ লাইব্রেরির সঙ্গে সার্কুলেশনের একটা যোগাযোগ আছে, তাই না? যদি এরকম হয় যে খুব হাই থটের বই, আমি জানি যে এটা খুব ভালো, যেমন ধরেন বাংলাদেশের লোকজন দেখলাম আমি পছন্দ করে যে একটু মানে এই রাজনীতির উপরে লেখা বই, হ্যাঁ, সেহেতু দেখেন যে এই যে বাংলাদেশের মহিউদ্দিন সাহেব, উনি লিখছেন, অনেক বই লিখছেন উনি, এবং তাই এগুলি খুব মানে ভালো ছিল। তারপরে বিভিন্ন লোকজন পলিটিক্যাল যেগুলি অ্যাঙ্গেল, এগুলি আমরা মানে এটা লাইব্রেরিগুলি আসলে দেখে যে তার তাক সাজানোর জন্য না, তার কোন বইটা তার সার্কুলেশন বেশি হবে, হ্যাঁ, সেটাই আসলে মূলত দিয়ে তো তারা সেক্ষেত্রে ধরেন আমাদের একটা বাংলা কবিতার বই কি খুব জরুরি লাইব্রেরিতে রাখা? বাংলা কবিতার বই যদি, এখন কবিতা তো আমাদের কবির তো অভাব নাই সেক্ষেত্রে আমরা তো বহু কবি, হ্যাঁ, এখন যদি ওরকম লেভেলের না হয় কেউ কবিতা, হ্যাঁ, তাহলে তো তার বই আমরা তেমন একটা মানে এটা মানে দুঃখজনক হলে সত্যি যে সবার বই তো একসঙ্গে রাখাও যাবে না, হ্যাঁ। হুম। তো যে বইটা আপনার দেখা গেল যে মানে এখন যদি বাংলাদেশে ধরেন নাম করা একজন কবি যিনি আছেন, যার অলরেডি নাম আছে, একটা নতুন লেখকের লেখা, সবাই সব জায়গায় এটার মানে সে এটাকে ডিসপ্লে করতে একটু তার ব্যাক পাইতে হবে, হ্যাঁ, বিক্রির ক্ষেত্রে বলেন, যে কোনো জায়গায় একটা কালেকশনের ক্ষেত্রে বলেন, যে ব্যাক পাইতে হবে। তবে আমি এখানে চেষ্টা করি যারা এখানে থেকে বই লেখেন, এদের বই আমরা লাইব্রেরিতে আমাদের কাছে যদি আসে, আমি বলি যে এই জন্য যে অনেকে আছে মনে করে যে একটা বই দিল না, একটু আপনাকে বলি যেহেতু টেকনিক্যাল বিষয়টা, জি। একটা বই দিলে লাইব্রেরিতে, একটা বই লাইব্রেরিতে রাখতে হলে ওটাকে ক্যাটালগ করতে হয়, হ্যাঁ, একটা বই যদি ক্যাটালগিং করতে হয়, তাহলে একটা লাইব্রেরিয়ানকে অন্তত এটার পিছনে কয়েকদিন সময় ব্যয় করতে হবে, এবং তার কয়েকদিন সময় ব্যয় করা মানে আপনার সেটা একটা ডলার ভ্যালু আছে না, আপনার একটা অন্য অর্থের মূল্য আছে, এবং এই এত কাজ করে যদি একটা বই হয়, তাহলে তো এটা লাইব্রেরিতে রাখা যায় না। সুতরাং যদি ৮টা বা ১০টা বই হয়, তা ৮টা ১০টা জায়গায় যায়, আমার ক্যাটালগার মনে করে যে ঠিক আছে ১০টা বই আছে, আমি খাটলে আমার আমার মানে পরিশ্রমটা সার্থক হবে, যে এটা মানে এতগুলি বই আছে এখানে।
রাইট। সেজন্য সবাইকে বলি যে যখন তারা যদি বই দিতে চান লাইব্রেরিতে, তাহলে তারা যেন লিস্ট যে প্রথমে একটি বই দেন যে এটা রাখবেন কিনা, বা এটা হলে যে না রাখতে হলে বা কেন মানে রাখা যাবে না সেটা যদি মানে জানতে পারে। অনেক সময় আসছে যে বিভিন্ন কারণে রাখা যাবে না, কন্ট্রোভার্সিয়াল বেশি রাখা যাবে না, যেটা বললাম যে ধর্মের বিষয়ে হলে আমরা সেটা অ্যাভয়েড করি। হ্যাঁ, তো তারপরে আমরা নিতে পারি 5টা বই দিলে। যেমন ধরেন নূর নবী সাহেবের বই ছিল, ওনার বই উনি নিজে এই কথাটা বলার পরে উনি নিজে আমাকে দিচ্ছেন। হ্যাঁ, যদিও ওইগুলি আহ, মানে অত পপুলার বই না, হিস্ট্রিক্যাল বই। হ্যাঁ, তারপরে এইরকম ভাবে আর কি, যে যদি ভালো বই হয় অবশ্যই লাইব্রেরি রাখবে এবং অসংখ্য রাখেও। ধন্যবাদ আব্দুল্লাহ জাহেদ, বিষয়টা পরিষ্কার করার জন্য কোনো সমস্যা নেই। অতি শীঘ্রই আপনার কাছে 10টা বই নিয়ে আমরা উপস্থিত হব। তো ফরিদ ইয়াসমিনের আরো প্রশ্ন আছে, আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। আপনাদের অনেকটা সময় আমি ব্যয় করে ফেললাম। আব্দুল্লাহ না, জাহিদ, থ্যাংক আবার ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। কথা বলতে ভালো লাগলো। আচ্ছা, ধন্যবাদ রিতা। তো ভাইয়া আরেকটা প্রশ্ন করছি এই প্রজন্মকে নিয়ে। যেমন সবাই বলে যে এই প্রজন্মের ছেলেমেয়েরা বই পড়ে না, তাদের বুদ্ধি নাই, তাদের জ্ঞান কম। তো আপনি কি মনে করেন যে বই পড়লেই শুধু জ্ঞান বা জানাটা খুব বৃদ্ধি পায়, নাকি পাশাপাশি আরো কিছু জানতে হয়? যেহেতু এই প্রজন্মের ছেলে মেয়েদের প্রসঙ্গে বললাম, সেই জন্য আমি জানতে চাচ্ছি যে ওরা বই পড়ে কম, সেলফোনে বেশি থাকে, কম্পিউটারে বেশি থাকে, মানে ফিজিক্যাল বইটা কম পড়ে। তো সবাই বলে যে ওদের বুদ্ধি কম, ওদের ইটা কম, মানে চোখের ইটা দৃষ্টিটা কম, বেশি দূর যায় না, ওরা সংক্ষিপ্ত জায়গার ভেতর থাকে। আসলে কি তাই? বইটা না পড়লেই পড়লেই কি এটা জেনারেলাইজ করা ঠিক না। অনেক আছে ভালো, এদের মধ্যে থেকে তো লেখক তৈরি হয়, এবং এরা বিভিন্ন ধরনের আছে। আমরা তো জানি না যে এরা আসলে কি পড়তেছে। এখন তো পড়ার জিনিস হলো আপনার ই বুক আছে, একটা টেলিফোন থাকলে এর মধ্যে আছে। এটা জেনারেলাইজ করা যাবে না। এরা বিভিন্ন ধরনের বই, এরা যে বাংলা বই পড়বে তা না। আপনি হয়তো দেখবেন যে সে কোনো ইংরেজি বই পড়তেছে বা কোনো একটা ভালো জিনিসই করতেছে। হ্যাঁ, হয়তো সেও লেখেও। হ্যাঁ, এভাবেই তো তৈরি হয়। হ্যাঁ, তো সবাই তো আর একরকম হবে না। আপনি লেখক তো কয়জন আর হয়। হুম, তো এক্স্যাক্টলি। পাঠকই বেশি থাকে। তবে আমি এই যে আমি বলবো যে এরা বরং বিভিন্ন ধরনের লেখালেখি করে বা জানে, তারা তারা তাদের মতো করে তারা একটা জিনিসকে পছন্দ করে। অনেক ধন্যবাদ আপনাকে। তো সবশেষে জানতে চাচ্ছি যে আপনি কর্মজীবনের পাশাপাশি সাহিত্য চর্চাও করছেন। তো এই প্রবাসের জীবনে আমরা তো সব আমাদেরকে নিজেদেরই করতে হয়, সেখানে আপনি জব করছেন, সাহিত্য চর্চা চর্চা করছেন, যে এই যে দুটোকে আপনি কিভাবে সমন্বয় করছেন? একটা সুবিধা হলো কি, আমার তো যেহেতু আমি লাইব্রেরিতে আছি, জি বই জি। নিয়ে আমার সময় কাটে না। বই আমার একটা একটা আহ, আমার জীবন, আমার মানে 24 ঘন্টার মধ্যে একটা বড় সময় আমার বই নিয়ে থাকে। তারপরে অবসর সময়ে আমি যেহেতু ওখানে লাইব্রেরিতে আমাদের কিছুটা পড়াশোনা করার সুযোগ থাকে। হ্যাঁ, একেবারে যে আমরা সবসময় যে লোকজনের সঙ্গে থাকি তাই না। আর লোকজন থাকে যারা তবে হয়তো বাংলা বই না, অন্য বই আসে, তারা এসে আমাদের সঙ্গে আলোচনাও করতে চায়, যার ফলে আমাদেরকে আপডেট থাকতে হয় যে প্রতি বছরে কি, প্রতি মানে কি কি বই বেরোচ্ছে প্রতি সপ্তাহে, সিনপসিস কি। অনেকে আছে যে আপনাকে কথা বলবে, অথবা বইয়ের হয়তো বইয়ের নামটা দিতে পারতেছে না, কিন্তু সে বলতেছে যে এরকম বই বা অমুক লেখকের কোন বইটা যেন আসছিল। হ্যাঁ, এইভাবে। আর ওইটা মানে আপনার ইচ্ছা থাকলে যদি হয়, আমি দেখছি যে আমি তো বছরে একটা বইয়ের বেশি আমার হয় না, কিন্তু এমনও দেখছি যারা যে 5টা 6টা করে বই লিখতে পারে, তারা মানে লিখতে পারে আসলে। হ্যাঁ, নাহলে কি আর মানে কেমন করে লেখে। তা আমরা জি। এটা ডিপেন্ড করে বিভিন্ন লোকের উপর। হ্যাঁ, আমার লিখতে পারছে, এই সময়ের মাঝখানে এটাও আমার তো অনেক বড় একটা কোয়ালিটি। কাজের পরে সময় দিয়ে লিখতে হয় আর কি। জি জি। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। খুব ভালো একটা সময় কাটিয়েছি। আশা করি আমাদের দর্শক যারা দেখছেন এবং পরে দেখবেন তারাও এই জিনিসটা উপভোগ করবেন। তো জাহিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আবারও একদিন আপনাকে নিয়ে বসবো। আর প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি শেয়ার করে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। আমরা অনুপ্রাণিত হব
প্রথম আলো ny.com ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আমাদের পূর্বে ধারণকৃত অনুষ্ঠানগুলি। ইউটিউব চ্যানেল প্রথম আলো এসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সে বৃহস্পতিবার রাত 9টায় আবার দেখা হবে অন্য কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। খোদা হাফেজ।